সেই সকাল থেকে খিচুড়ি রান্নার কাজে লেগে পড়েছো, অথচ এখনো তোমাদের খিচুড়ি রান্না হলো না। এই তো মা, আমাদের রান্না প্রায় হয়ে গেছে। তুমি চুপ করো, তোমাকে আমার সহ্য হয় না। কতবার বলেছি তুমি আমার চোখের সামনে আসবে না, তোমাকে দেখলে আমার সারাটা দিন খুব খারাপ যায়। ওর সাথে আপনি এভাবে কথা বলেন কেন মা? ওর তো খারাপ লাগে। ও আচ্ছা, তার মানে এখন এই অলক্ষীটা তোমাকেও তার পক্ষে টেনেছে। ভালো ভালো, দুজনে মিলে সংসারটা রসাতলে পাঠাও, আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? বাড়ি ছেড়ে চলে তো আমার যাওয়া উচিত, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, সেই কারণে এই বাড়িতে এখনো পড়ে আছি। আমিও তো সেটাই বলি, এই বাড়িতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে রাস্তায় গিয়ে থাকো, তাও আমার বাড়িতে থাকতে হবে না। যত সব। কিরে ছোট, মন খারাপ করে বসে আছিস নাকি? দুপুরের খাবার খেয়েছিস নাকি এখনো না খেয়ে? না গো বৌদি, খেতে ইচ্ছে করছে না, তোমরা বরং সবাই খেয়ে নাও। সে কি রে, সে সকালে খিচুড়ি রান্না করেছি তুই আর আমি মিলে, একবার খেয়ে দেখবি না কেমন হয়েছে? যদি আমরা না খাই তাহলে গ্রামের মানুষ খাবে কিভাবে? আজকে খেতে ইচ্ছে করছে না বৌদি, তোমরা বরং আজকের দিনটা খেয়ে নাও, আমি পরবর্তীতে খেয়ে নেব। দেখ, মায়ের কথায় কিছু মনে করিস না, তুই তো জানিস মা এমন, সারা জীবন তো এমন করেই এসেছে, আমাদের অনুভূতি কখনোই বোঝে না। আমি কি করব বৌদি বলো, কোথায় যাব আমি? আমারও কি জীবনে কম দুঃখ? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি, বিয়ের পর ভেবেছিলাম কপালটা একটু ভালো হবে, কিন্তু আমার স্বামীটাও মরে গেল, আবার কি দুঃখ হয় না? আমি বুঝি রে, তোর অনেক দুঃখ হয়, তুই এই বাড়িতে কেন পড়ে আছিস? যা না, অন্য কোথাও গিয়ে কাজবাজ করে নিজের সংসার কর, কতদিন এভাবে থাকবি? না গো বৌদি, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, এই বাড়িতেই তোমার দেওয়ারের স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি এটুকুই আমার সম্বল। বোকা মেয়ে কোথাকার, এই কারণেই তো মা তোকে সবসময় বকাবকি করে। মায়ের অত্যাচার কতদিন তো সহ্য করবি? মায়ের যা ইচ্ছে বলুক, আমার কিচ্ছু যায় আসে না, হয়তো একটু মন খারাপ হয়, পরবর্তীতে সব ঠিক হয়ে যায়। মা তো মাই, শাসন তো করবি বলো। তাই বলে এত অত্যাচার সহ্য করবি? তুই অনেক ভালো রে ছোট, কেউ তোর মূল্যায়ন করতে পারে না, মাঝে মধ্যে আমিও তোকে বুঝতে পারি না। কি গো বুড়িমা, তোমার কি খবর? আজকাল বাড়ি থেকে বের হও না যে, কতদিন হলো তোমার সাথে গল্প গুজব করি না, যার কারণে আজকে তোমার বাড়িতে চলে এসেছি গল্প করতে। তা বাবা, ভালোই করেছিস। আমি এই তো অসুস্থ থাকি বলে বাইরে যেতে পারি না, তোর কথাও বেশ মনে পড়ছিল, ভাবছিলাম তুই কবে আসবি। যাক, এবার চলেই এসেছি। তুমি বলো, তোমার শরীর এখন কেমন? মন মেজাজ ভালো আছে তো? মন মেজাজ আর কি করে ভালো থাকবে, ছোট বউটা আছে না, সারাদিন আমাকে জ্বালিয়ে মারে ওই অলক্ষী, তার কারণে আমি ঠিকমতো কোনো কাজ বাজ করতে পারি না, মন মেজাজও ভালো থাকে না, যার ফলে আমার শরীরও ভালো থাকে না। তোমাকে কতবার বলেছি ওই ছোট বউয়ের অত্যাচার সহ্য না করে বউটাকে বাড়ি থেকে বিদায় করে দাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এভাবে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না, গ্রামের লোকজন তারপর আমার ওপর চড়াও হবে। তাহলে বলো, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করলে নিশ্চয় ছোট বউকে বাড়ি থেকে বের করে দিতে পারবে তুমি। এটা তো আমি আগে ভেবে দেখিনি, যদি কোনো অভিযোগ নিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি তাহলে তো গ্রামবাসীদের কাছে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। তাহলে একটা কাজ কর, শুনলাম আগামী পরশু নাকি দোকানের জন্য বড় করে খিচুড়ি রান্না করার আয়োজন করা হবে, তুমি সেই খিচুড়ি কোনো একটা তাল গোল পাকিয়ে ছোট বউকে ফাঁসিয়ে দাও, তারপর বাড়ি থেকে বের করে দাও। এইটা একটা ভালো কথা বলেছিস, তোর মাথায় অনেক বুদ্ধি, এই কারণেই তো তোকে আমি এত পছন্দ করি। আরে ভোলা, এই পুকুরটা যদি আমার হতো না, তোকে প্রতিদিন সাঁতার কাটবার টিকিট কেটে দিতাম। শুধু টিকিট কেটে খুশি হতাম না, হ্যাঁ ভাই, সঙ্গে শর্তও দিতাম। আরে ডুব দিয়ে অন্তত 10টা মাছ তুলে আনবি। হ্যাঁ, টিকিট কেটে দিবি? টিকিটের দাম কত রাখবি বলতো, শুনি দেখি। তোর মতো কিপ্টের লোক কি দাম ঠিক করে? আরে তোর জন্য বিশেষ ছাড়, 1 গ্লাস গরম চা আর 2টো জিলিপি, তবে জিলিপি গরম না হলে চলবে না, বুঝলি? আমি তো ভেবেছিলাম টাকা নিবি,
তুই তো খাই খাই মানুষ, তোর স্বপ্নে হয়তো একদিন জিলাপির কারখানা খুলবি। টাকা তোদের মতো গরিবদের কাছ থেকে নেব নাকি? জিলিপি খাওয়া বেশি লাভের। জিলিপি খেলে মিষ্টি মুখ হয়, আর আমার কথার মিষ্টি তো সবাই খায়। হ্যাঁ, তোর কথার মিষ্টি এমন যে শুনলে কানে পিঁপড়া ঢুকে যায়। জিলাপি খেয়ে তোর পেটও পুকুরের মতো গোল হয়ে যাবে একদিন। আমার পেট নিয়ে টানাটানি করিস না। তোর পেটও দেখি ছোটখাটো কলা গাছের মতো দাঁড়িয়ে গেছে। খালি গপ্প করলে পেট ছোট হয় না। তোর মতো খাবারই হলে আমারও এমন পেট হতো। সকাল থেকে সন্ধ্যা শুধু ভাত ভাত আর ভাত। ভাত ছাড়া তোর নাকি দিন চলে না। আহা, আরে খাই না তো থাকি কিভাবে? কাজ করি না, শরীর কি খালি গল্পে টিকে থাকে? আরে পেটের খিদে তুই বুঝবি না, কারণ তোর তো শুধু জিভের খিদে, তাই না? কি? গল্পে না হলেও মিথ্যা বড় ভালো টিকিয়ে রাখে তো। কালকে হাটে গিয়ে বলছিলি তুই নাকি নতুন জামা কিনেছিস, সবাই শুনে অবাক। ও, ওটা মিথ্যা না রে। জমি কিনবো ঠিক করেছি। স্বপ্ন দেখা খারাপ কিছু না তো, তাই না? ঠিক করেছিস মানে? কোথায় টাকা পেলি? আরে টাকা আসবে, তুই চিন্তা করিস নে। তোকে দিলাম শেষ সতর্কতা, পুকুরের মাছগুলোকে বন্ধু মানিস, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তবে আজ চায়ের বিল কিন্তু তুই দিবি। হ্যাঁ, আবার চা? ঠিক আছে, তবে জিলিপিটা তোর এনে। করো করো, ভালোভাবে কাজ করো। কিছুক্ষণ পরেই টের পাবে এই বাড়িতে তোমাকে অবশ্যই ছাড়তে হবে। ছোট, দেখিস সবকিছু যেন ঠিকঠাক থাকে। মশলা সব ঠিকভাবে দিয়েছিস তো? আজকে কিন্তু গ্রামের লোকজন আমাদের খিচুড়ি খাবে, তাই আজকে বিশেষভাবে ভালো করে রান্না করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি সবকিছু ঠিকভাবেই দিয়েছি। তুমি থাকলে আবার কিছু গন্ডগোল হয় নাকি? হায় হায় রে, কি সর্বনাশ হলো! হাঁড়ি ফেটে গেল কিভাবে? এখন খিচুড়ি কিভাবে রান্না করব আমরা? গেল গেল, আমার কতগুলো টাকা গেল! সর্বনাশ করে দিল রে ওই তুই অলক্ষী! এই তোদের কতবার বলেছিলাম এসব কাজ বাদ দে তোরা, কিন্তু তোরা আবার কোনো কথাই শুনলি না। এখন সর্বনাশ হলো তো, তোদের কারণে আমার এতগুলো পয়সা নষ্ট হয়ে গেল। অমন কেন করছেন মা? একবার নষ্ট হয়েছে, আমরা আবার রান্না করব। আমরা তো আর ইচ্ছে করে করিনি, তাই না? চুপ কর, আমি তোর থেকে কোনো কথাই শুনতে চাই না। আমি নিশ্চিত তোমার এই বুদ্ধি সবই ছোট বৌমা দিয়েছে। ছোট বৌমার কারণেই আজকে এই অবস্থা হলো। আমি আবার কি করলাম? আমি এই বুদ্ধি দিইনি, সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার দোষ কোথায়? সব দোষ তোমার। তুমি যেখানেই থাকো সেখানেই একটা গন্ডগোল বাঁধে। তুমি একটা অশুভ, যার কারণে আজকের দিনটা নষ্ট হলো। এখন কি হবে? গ্রামের লোকদের আমরা কি জবাব দেব? মা, আমরা আবার চেষ্টা করি। একদম নয়, তোমার কারণে আজকের এই শুভ দিন নষ্ট হলো। তোমাকে আমি বাড়িতেই রাখবো না। তোমাকে আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে। কি গো বোন, এখানে এভাবে বসে আছো কেন? শুনলাম কি একটা অঘটন ঘটে গেছে, তাই তো দৌড়ে চলে এলাম। সবই আমার কপালের দোষ দাদা। দেখতেই তো পাচ্ছেন কি ঘটেছে। হাঁড়ি ফেটে সব খিচুড়ি নষ্ট হয়ে গেছে। এখন মা বলছি নাকি আমার দোষ। আমি ইচ্ছে করে হাঁড়ি ফাটিয়েছি বলুন? এটা আবার কেমন ধরনের কথা? হাঁড়ি ফেটে যেতেই পারে, হয়তো হাঁড়িতে আগে থেকেই সমস্যা ছিল। গরম হাঁড়ি তো আর তুমি ফাটিয়ে দাওনি, তাই না? না না, একদম নয়। আমি কেন ফাটাতে যাব? এই খিচুড়ির দোকান দেওয়া আমার আর বৌদির কতদিনের শখ, আর এই ইচ্ছেকে আমি কেন নষ্ট করব? বৌদি তো আমার সাথেই ছিল, জিজ্ঞাসা করুন। আর অনুষ্কাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি বোন। এখন মা কি বলছে? মা আমাকে 2 দিনের সময় দিয়েছে, বলেছে 2 দিনের ভেতরে এই বাড়ি ছেড়ে চলে যেতে। 2 দিন পর এই বাড়িতে আর থাকতে পারবো না। এটা আবার কেমন কথা? এই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি এটা অন্যায় কাজ করোনি, এটা তোমার দ্বারা হয়নি। মা শুধু শুধুই তোমাকে ভুল বুঝছে। আমি মার সাথে কথা বলবো। কি করব দাদা? এতদিন মাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে ছিলাম, এখন আমি কোনোভাবে মাকে আর বারণ করতে পারবো না। আমি যে অন্যায় করে ফেলেছি। কি গো, কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, খাবার খাবে না? চলো, এখানে বসে কি করছো? না গো, আমার আর খাবার খেতে ইচ্ছে করছে না। ওদিকে ছোট বোনটা না খেয়ে বসে আছে, আর আমি এখানে বসে খাবার খাবো, এটা হয় বলো? কি করবে বলো?
তুমি সেই সকাল থেকে কিছুই মুখে দাওনি, একটু খেয়ে নাও। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ইন্দ্রার জন্য যা করার তা আগামীকালকে আমরা করব। ওকে কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যেতে দেব না। মা কোনোভাবেই আমাদের কথা শুনবে না গো। মা যখন সিদ্ধান্ত নিয়েছে ইন্দ্রাকে বাড়ি থেকে বের করে দেবে, তাহলে বের করেই ছাড়বে। এবার আমি কি করব? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এই শুধুমাত্র এইটুকু কারণে মা তো ইন্দ্রাকে বাড়ি থেকে বের করে দেবে না। এর আগে কত ঘটনা ঘটেছে, ইন্দ্রাকে বাড়ি থেকে তো বের করেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি আমাদের অলক্ষ্যে কোন ঘটনা ঘটে যাচ্ছে আবার। আমারও তো খারাপ লাগবে। আমি সারাটা দিন ওর সাথে থাকি, আমার সব কাজেও সাহায্য করে, সুখে দুঃখে সবসময় পাশে থাকে। এবার ও চলে গেলে কি হবে? জানি না গিন্নি, কিচ্ছু জানি না। আমার মাথা কাজ করছে না। আমি কিভাবে মাকে আটকাবো? এখন তুমি খেয়ে নাও, তারপর একটা উপায় বের করব। আমরা কোনোভাবেই ইন্দ্রাকে বাড়ি ছেড়ে যেতে দেব না। ওকে আমরা নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। সেটাই যেন হয় গিন্নি, সেটাই যেন হয়। ইন্দ্রার সাথে যেন কোনো অন্যায় কাজ না হয়, তাহলে ওর অভিশাপে আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। শুনেছ নাকি ওই বুড়ির বাড়িতে এক বড় কাণ্ড ঘটে গেছে? গতকালকে তো ওদের খিচুড়ির দোকান খোলার কথা ছিল, কিন্তু ছোট বউটার শয়তানির কারণে দোকান খোলা আর হলো না। কি বলছেন বাবু? ছোট বউ তো এমন ধরনের মেয়ে নয়। ছোট বউয়ের মতো ছোট বউয়ের তো অনেক আগে থেকে ইচ্ছে ছিল একটা দোকান খুলবার। সে আবার হঠাৎ করে এমন ধরনের কাজ করবে কেন? এখন কেন এমন কাজ করেছে, কিসের জন্য করেছে তা তো আর আমাদের জানা নেই। তবে আমরা এতটুকু জেনেছি, মেয়েটা নাকি ভালো নয়, বদ, শাশুড়িকে সবসময় জ্বালিয়ে মারে। আমরা তো কোনোদিন দেখলাম না বুড়িকে জ্বালাচ্ছে। উল্টো দেখছি বুড়ি সব সময় মেয়েটাকে অত্যাচার করছে। তোমরা সব সময় একটু বেশি বেশি দেখো, আর যখন দেখো তখন ভালোটা দেখো না, খারাপটাই দেখো। আপনি যাই বলেন না কেন বাবু, আমাদের এই কথা বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে। ছোট বউ এমন ধরনের মেয়েই নয়। কত বছর ধরে দেখে এসেছি স্বামীহারা বিধবা হয়ে এই বাড়িতে অত্যাচার সহ্য করছে। তুমি বেশি জানো নাকি মিয়া? আমাকে বলিনি যে বলেছে। বুড়ির বাড়ির ঘটনা বুড়ি জানে না তুমি ভালো জানো নাকি? আমার অত জানবার প্রয়োজন নেই। বুড়ির বাড়ির ঘটনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা সব আপনার। আপনি গ্রামে গ্রামে এই ঘটনা ছড়িয়ে দিচ্ছেন। তুমি বড্ড বেশি কথা বলো। বড্ড বেশি কথা বলা মানুষকে আমার একদম পছন্দ নয়। উচিত কথা বললে গায়ে লাগে আপনার। আমি বুঝতে পারছি না আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। আমার তো মনে হয় এই কারসাজির পেছনে আপনারই হাত আছে কিনা কি জানি। কি গো বুড়ি, আজকে আবার আমাদের ডেকে পাঠালে কেন? আরে বাবু, আজকে বড় সড়ো আয়োজন হচ্ছে। আমি একা কিছুই করতে পারতাম না, তাই আপনাদের দুজনকেই ডেকে নিলাম। আপনি চিন্তা করবেন না, এর বিনিময়ে অনেক পয়সা দেব। পয়সা দেবে সেটা আগে বললেই তো হতো, তাহলে কি আর এত কথা বাড়াতাম? আমি পয়সা পেলে আমি সব কাজ করতে রাজি আছি। তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন, কাজ শুরু করুন। ও আচ্ছা, তার মানে এই ঘটনার পেছনে এতগুলো কাহিনী হচ্ছে। আরে ও দেবেন্দ্র, কোথায় গেলি তুই? এদিকে বেরিয়ে আয়, দেখ দেখ। কি হলো মা? তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছিস নে, তোর মা এদেরকে ডেকে নিয়ে এসেছে তোদেরকে, তোদের এই আয়োজন নষ্ট করবার জন্য। কি বলছো তুমি এসব? আমাদের আয়োজন মা কেন নষ্ট করতে যাবে? হ্যাঁ, ছোট বউকে তাড়ানোর জন্য। এইসব আয়োজন নষ্ট করে ছোট বউকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে শুধুমাত্র এই কারণে। আমার আগে সন্দেহ হয়েছিল, তাই তো এসে দাঁড়িয়েছিলাম আজকে। ছি মা ছি, তোমাকে দিয়ে আমি এসব কিচ্ছু আশা করিনি। কি আর বলবো, আগামীকালকে আয়োজন না হলে তোমাদের এখনই শাস্তির ব্যবস্থা করতাম। আমি চাই না কালকের আয়োজনটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। তুই চিন্তা করিস নে, এই আয়োজন শেষ হলেই এদের ব্যবস্থা করা হবে। এবার একটু সব দিকে খেয়াল রাখিস, আয়োজনটা ভালোভাবে মিটে গেলেই হলো। কি রে দেবেন্দ্র, তুই এত সকাল সকাল চায়ের দোকানে কি করছিস? তোদের তো আজকে আয়োজন হওয়ার কথা।
বাড়িতে আয়োজনের ব্যবস্থা হবে কিভাবে? আর বলো না, চায়ের জন্য মনটা একদম আকুপাকু করছিল, তাই তো চলে এলাম চা খেতে। ওদিকে সবাই রান্না বান্নার কাজ করছে, কেউ আমাকে এক ফাঁকে একটু চা বানিয়ে দেবে তা দিচ্ছে না। তোর হলো আয়েসি শরীর, কাজের সময়ও তোর চা খেতে হবে। তোর মায়ের খবর কি? লজ্জা পাচ্ছে? আর লজ্জা, মায়ের লজ্জার কখনোই হবে না। সেই ছোটবেলা থেকে এমনই দেখে আসছি, আজকে আবার নতুন করে লজ্জা পাবে কিভাবে? তোর মা যে কেন ছোট বউকে দেখতে পারে না কে জানে। দেখবে কিভাবে মা? মা মনে করে আমার ছোট ভাইয়ের মৃত্যুর পেছনে ছোট বউয়ের হাত আছে, তাই তো ছোট বউকে সহ্য করতে পারে না। কি যে এক যন্ত্রণা! ভাগ্যিস গতকালকে আমি দেখে ফেলেছিলাম, দেখি ওদের পিছ নিয়েছি, বুঝতে পেরেছিলাম ওরা কোনো একটা কাজ ঠিক করবে। ঠিক কথাই বলেছ, আমরা তো টেরই পেতাম না, আজকের আয়োজনটাও নষ্ট হয়ে যেত। ভাস্কর বাবুর মুখটা গতকালকে দেখবার মতো ছিল। এই তো চায়ের দোকানে বসে আমাকে কত ধমকা ধমকি করলো, রাতে আবার আমি তার সমস্ত কাণ্ড কারখানা ফাঁস করে দিলাম। হ্যাঁ, গতকাল রাতে তিনি ভালোই লজ্জা পাচ্ছিলেন, এখন হয়তো চিন্তায় আছে সে তার মান সম্মান কিভাবে বাঁচাবে। আয়োজনটা শেষ হলেই তো তার এই বিচার শুরু হবে। শোন দেবেন্দ্র, ওদেরকে এমন ছাড় দিবি নে। আমি নিশ্চিত এর আগের আয়োজনটা নষ্ট করবার পেছনেও এদের হাত ছিল। সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমার মা যেহেতু এর সাথে জড়িত, তাই তো কিছু বলতে পারছি না আজকে। তবে তবে দেখি পরবর্তীতে কি হয়। সব হলো নাটক। ওকে আমি দুদিনের সময় দিয়েছিলাম বাড়ি থেকে বের হয়ে যেতে, দুদিন তো আগামীকালই হয়ে যাবে, তাই আজকে রাতেই অসুস্থতার নাটক সাজিয়ে বাড়ি থেকে বের যাতে না হয় তাই চেষ্টা করছে। গরিব ফকিন্নি কোথাকার। মা, আপনি একটু চুপ করুন। দেখছেন তো মেয়েটা অসুস্থ হয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, মেয়েটার জ্ঞান ফিরছে না, আর আপনি এসব বলছেন? আমি বুঝি না বৌমা, তুমি সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলো কেন? ছোট বৌমা আজ আছে, কাল এই বাড়িতে থাকবে না। আমি তো সারা জীবন থাকবো, তোমার কি উচিত নয় আমার পক্ষ নেওয়া? দেখুন মা, আমি সব সময় সত্যের পক্ষে থাকতে চাই। আমি জানি ইন্দ্রা কোনো খারাপ কাজ করেনি এবং করতে পারে না, তাই আমি ওর পক্ষই সব সময় নেব। আর তাছাড়া নেব না কেন? ও আমার ছোট বোনের মতো। নাও নাও, একদিন ঠিক বুঝতে পারবে, যখন আমি সব জমি জমা বিক্রি করে মরে যাব সেদিন বুঝবে। আপনার জমি জমার প্রতি আমাদের কোনো লোভ নেই। আপনার জমি জমা আপনি বিক্রি করে যেতেই পারেন, এতে আমাদের কিচ্ছু করার নেই। বলি তাহলেই তোমরা চলবে কিভাবে? সারাটা জীবন খাবে কি? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু এমন জমি জমা এবং দানের প্রয়োজন নেই। আপনি এখন এখান থেকে যান, মেয়েটাকে একটু সুস্থ মতো ঘুমোতে দিন। যতই ঘুমাক না কেন, আগামীকাল ওকে বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে, এটাই আমার শেষ কথা। আপনি যে কাজ করেছেন তারপরও ইন্দ্রা এই বাড়ি থেকে বের হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। দেখেন শেষ পর্যন্ত কাকেই বাড়ি থেকে বের হতে হয়। আমাদের বাড়িতে এত সকালবেলা? তোমার ছোট বউয়ের না আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, গেল নাকি মেয়েটা? এখনো তো গেল না, সেই কারণেই তো আপনাদের কাছে এলাম। এখন আপনারা কিছু একটা করুন, ওই মেয়েকে আমার বাড়ি থেকে বিদায় করে দিন। আশ্চর্য, তুমি বারবার আমাদের কাছে আসছো কেন? আমরা তো বারবার তোমাকে সাহায্য করতে পারবো না, তোমার বাড়ির ঘটনা তোমাকেই সামলাতে হবে। তাহলে চলুন, আমাদের বাড়িতে গিয়ে আমাকে একটু সাহায্য করুন, যেন আমি ছোট বউকে বাড়ি থেকে বের করতে পারি। তুমি আগে বাড়িতে যাও, গিয়ে দেখো, আজকের দিনটা অপেক্ষা করো। তারপর ছোট বৌমা যদি আজকের দিনেও বাড়ি থেকে না বের হয়, তাহলে কালকে আমরা কিছু একটা ব্যবস্থা করব। আপনাদের এত লজ্জা দেওয়ার পরেও এবং বিচার হবে সেই কথা শুনেও আপনারা থামলেন না। আর মা, তোমাকেই বা কি বলবো? তোমাকে বলবার মতো কোনো ভাষা আমার কাছে নেই। এ কি রে, তুই এখানে? আমি ভেবেছিলাম তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এখন আর নয়, তোমাদের শাস্তি হবেই হবে। তুমি শাস্তি দেবে আমাদেরকে? দেখি কে আমাদের শাস্তি দেয়। আমি এই গ্রামের মোড়ল। সেটা সময় এলেই দেখতে পাবেন। মা, তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে যাবে? মনে রেখো, তুমি আমার মা হলেও অন্যায়ের শাস্তি থেকে রেহাই পাবে না। সব তো আপনারা শুনলেন, সে প্রথম থেকেই ভাস্কর বাবু এবং আমার মা, এরা দুজনে মিলে আমাদের ক্ষতি করবার চেষ্টা করেছে, সাথে অবশ্য ভোলাও ছিল।
আমি সেদিন তোকে বলেছিলাম এদেরকে ছেড়ে দিস না, তুই তো আমার কথা শুনলি না। এবার বুঝলি তো এরা হলো কুকুরের লেজ, কোনোদিন সোজা হবে না। যে লেজ সোজা হবে না সেই লেজ কেটে দেওয়াই শ্রেয়। গ্রামবাসীরা এবার এদের বিচার করবে। গ্রামবাসীরা যেহেতু ভাস্কর বাবুকে আর মোড়ল পদে চায় না, তাই আজকে থেকে ভাস্কর বাবু এই গ্রামের মোড়ল পদে থাকতে পারবে না। অন্যদিকে ভোলার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিনও এই গ্রামে প্রবেশ করতে পারবে না। ঠিক কথাই বলেছো তুমি। আমাদের গ্রামে কোনো কুচুটে লোকের থাকবার প্রয়োজন নেই। আর তোর মায়ের কি করবি? এ বিষয়ে আমাদের কিচ্ছু বলবার নেই। তোমরা যা ঠিক করবে আমরা সেটাই মেনে নেব, কারণ মাও সমান দোষে দোষী। আমাকে তোরা ক্ষমা করে দে বাপ, আমি বুড়ো মানুষ। তোরা যদি আমাকে শাস্তি দিস আমি মরে যাব। দেখুন বুড়িমা, এই ছোট্ট মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে স্বপ্ন নিয়ে এসেছিল। আপনার ছেলেটা মারা যাওয়ার পর মেয়েটার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়, আর আপনি কিনা ওকেই দোষারোপ করছেন। এই মেয়েটা আসার পরেই তো আমার ছেলেটা মারা গেল। এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা, আর কার কখন মরতে হবে সে বিষয়ে কেউ আগে থেকে জানে না। আপনার স্বামী যখন মারা গেছে আপনিও কি তখন দোষী হয়েছিলেন? বাবা, আমি দোষী হব কেন? আমি কিছু করিনি। ঠিক এভাবেই আপনার ছোট বৌমাও কিচ্ছু করেনি। আপনার ছেলের সময় শেষ হয়ে গিয়েছিল বলে আপনার ছেলে মারা গেছে। আমি তো আগে এভাবে ভেবে দেখিনি। তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমাকে ক্ষমা কর। আমি ছোট বৌমার কাছে মাপ চাইবো। ঠিক আছে, তাহলে আজকের বিচার কার্য এখানেই শেষ। এ কি, আপনি হঠাৎ করে এই ঘরে? আপনি তো এই ঘরে আসেন না। আসুন, বসুন। তোমরা গল্প করছো বুঝি? আমিও গল্প করব, আমাকে নেবে? আপনি আমাদের সাথে গল্প করতে চান? অবশ্যই, এটা আমাদের কতদিনের স্বপ্ন। তোমরা খুব ভালো বৌমা, অথচ আমি তোমাদেরকে না বুঝে কত গালাগাল অত্যাচার করেছি। আমায় ক্ষমা করো। এটা কি বলছেন আপনি মা? আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন? এটা হতে পারে না। আপনি গুরুজন, যখন সময় হয়েছে আপনি আমাদেরকে শাসন করেছেন শুধু। এই অত্যাচারকে শাসন বলে আমাকে আর তোমরা লজ্জা দিও না। আমি লজ্জা পেতে পেতে মরে যাচ্ছি। তোমরা আমাকে দয়া করো। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আমাদের সঙ্গে মিলে যাচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু মা। আমরা আর কিচ্ছু মনে রাখিনি। কি বলিস ছোট? একদম। আমার তো ছোটবেলায় মা মারা গেছে। মায়ের আদর কি তা বুঝিনি। এখন যে মা আমাদেরকে আদর করছে, এটা আমাদের কাছে স্বর্গের চেয়েও দামি। আয় মা, তোরা দুজনে আমার বুকে আয়। আমি অনেক ভুল করেছি এই জীবনে। এবার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আর কোনোদিন তোদের ওপর কোনো অত্যাচার করব না, কোনোদিনও না। খিচুড়িটা যা হয়েছে না, একদম জম্পেশ হয়েছে। আর বর্ষাটা একদম জমে গেল। এরপর প্রতিদিন আমি এখানে এসে গরমা গরম খিচুড়ি খেয়ে যাবো। আসবে গো, আসবে। সব গ্রামবাসীরা আমাদের দোকানেই আসবে। আমরা অনেক অনেক খিচুড়ি রান্না করব। তোমরা যে কেন আগে খিচুড়ির দোকানটা দাওনি কে জানে। তাহলে আরো আগে থেকে এই মজার মজার খিচুড়ি খেতে পারতাম। এই গ্রামে শুধু শুধু এই দুই বউয়ের খিচুড়ির নাম হয়নি, বুঝলি তাও। দেখতে হবে না কার বাড়ির বউ? আমার বাড়ির বউ। আমি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর এনেছি। আরে হয়েছে হয়েছে, আর নিজের গুণগান করতে হবে না। এবার একটু গুণগান দুই বউয়ের নামে অন্তত করো। আমার দুই বউয়ের নামে গুণগান করা শুরু করলে দিন পেরিয়ে যাবে, তবু শেষ হবে না। তা তো তোরা গ্রামবাসীরা সবাই জানিস। এই কারণেই তো তোমার দুই বউয়ের নামে কেউ যদি খারাপ কথা বলে, তাও আমাদের বিশ্বাস করতে মন চায় না। কারণ আমরা জানি তোমার দুই বউ হীরার মতো বউ। দেখলি তো ইন্দ্রা, সব শেষে ভালোদের জয় হয়ই হয়। তুই তো শুধু শুধু ভেঙে পড়ছিলি। আমি তো বললাম সবকিছু ঠিক হয়ে যাবে। তোকে কোনোভাবেই এই বাড়ি ছেড়ে আমি যেতে দেব না। সবকিছুই তোমাদের কারণে বৌদি। আমিও চাই না তোমাদেরকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতে। তোমরাই তো আমার সব, তোমরাই আমার আপন লোক। আমি তোমাকে ছাড়া কোনোদিন বেঁচে থাকতে পারবো না। হবে না রে পাগলি, আমাদেরকে ছেড়ে তোকে বেঁচে থাকতে হবে না। আজ থেকে তুই, মা, দাদা, বোন সবাইকে পেয়েছিস। এবার সম্পূর্ণ ভরে একটা সংসার হলো আমাদের। ঠিক বলেছ। বাকিটা জীবন এই বর্ষার সাথে গরম গরম খিচুড়ি নিয়ে কাটিয়ে দিতে চাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।